ইতিমধ্যে আমরা এই পর্যন্ত করিয়েছি। আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস সেট ও ফাংশনের। তো আজকে আমরা পড়ব এই যে নিশ্ছেদ সেট আছে, ডিসজয়েন্ট সেট, এইটা। তো আগে দেখছিলা যে আমরা দুইটা যদি সেট নেই, যেমন এ ও দুইটা বি সেট নিলাম, এই যে এ সেট এবং বি সেট। এখন আগে আমরা নিছিলাম এইটা চিহ্নটা দিয়ে আমরা কি প্রকাশ করি? কমন। মানে যেই সংখ্যাটা শুধুমাত্র কমন থাকবে সেই সংখ্যাটা আমরা নিব। এখন যেই সংখ্যাটা যদি কোনো কমন না থাকে, এখানে কি পড়ছিলাম আমরা? এই যে এখানে দেখো, খেয়াল করো, ইন্টারসেকশন অফ, যখন কমন সংখ্যাটা নিব তখন আমরা কি বলবো? এ ইন্টারসেকশন অফ বি অথবা বি ইন্টারসেকশন অফ এ, যেটা তুমি বলো যে কমন সেটটা আছে। এখন তুমি দেখলা এখানে কোনো কমন উপাদানই নাই। এখানে 1 2 3, আর এখানে বিয়ের উপাদানটা কত? 4 এবং 5। যেহেতু কোনো কমন উপাদান নাই, এর ফলে আমাদেরকে যেটা করতে হবে, ফাঁকা সেট ধরতে হবে। এটা সাধারণ কোনো উপাদান নাই, এই যে ফাঁকা সেট, এই জন্য এইটাকে যদি সাধারণ কোনো উপাদান না পাওয়া যায় ফাঁকা সেট ব্যতীত, তাহলে একে পরস্পরের নিশ্ছেদ সেট বলা হয়। নিশ্ছেদ সেট উচ্চারণটা কি? নিশ্ছেদ সেট। ইংলিশে উচ্চারণ করলে ডিসজয়েন্ট সেট। আচ্ছা, এরপরে আছে শক্তির সেট। আমরা কিন্তু আগে উপসেট সমূহ পড়াইছি, কীভাবে কোনটা উপসেট ধরতে হয়। ধরলাম এ এম এন এ একটা উপসেট, এর উপসেটগুলো কি হইতে পারে? এম এন, এম এন এবং একটা ফাঁকা সেট, এই 4টা উপসেট হইতে পারে। এটা সেটে 4টা উপাদান। এখানে সেট, উপসেট সমূহের সেট, উপসেট সমূহকে নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, উপসেটকে নিয়ে, এই দেখো এখানে ব্র্যাকেট একটা না, এখানে ব্র্যাকেট আসছে 2টা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে উপাদানগুলো লিখবা। আমরা উপাদান কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। 4টা উপাদান তুমি লিখলা ফাঁকা সেট সহ। সেটকে এ সেটের শক্তি সেট বলা হয়। শক্তি সেট বলা হয়। এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। এই শুধুমাত্র একটা উপাদান দিবে, মনে করো 1 2 3, ঠিক আছে? এইটা ধরলা পরীক্ষা হলে বা অবজেক্টিভে কেমন থাকতে পারে আমি দেখাচ্ছি। তো এখানে আমি যদি তো এটা মাউস দিয়ে লিখছি, এরকম আসতেছে, আমরা চিন্তা ভাবনা আছে সামনে ঠিক করার। এটা এ সমান সমান 1 2 3, তো আমাদের সেট কি হইতে পারে? উপসেটগুলো 1 একটা সেট হইতে পারে, 2 একটা সেট উপসেট হইতে পারে, 3 একটা উপসেট হইতে পারে, সবগুলো লিখতে হবে এখানে, ঠিক আছে? এরকমভাবে এই যে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, একটা উপসেট লিখলা, 1 দিয়ে একটা উপসেট হয়, কমা দিবা, তারপরে 2 একটা উপসেট, এগুলো যাইতেই থাকতে হবে, শেষ করতে হবে। কারণ প্রশ্ন থাকতে পারে, এই যে একটা উপাদান দেওয়া থাকবে, সেটের উপাদান দেওয়া থাকবে, লেখা বলবে পি এ, ঠিক আছে? এইটুক দেওয়ার পরে সমান সমান কত, অবজেক্টিভ থাকলে তোমাকে উত্তরগুলো দেখা সিলেক্ট করতে হবে। এবার কীভাবে পড়া হয়? পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ, বি থাকলে পাওয়ার সেট অফ বি, ঠিক আছে? সুতরাং কোনো যদি কখনো প্রশ্নে আসে যে তোমাদের যে হায়ার ম্যাথের যেটা কি বলে, প্র্যাকটিক্যাল হয়, যে কোন পাওয়ার সেট বলতে কি বোঝো? কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। শক্তি সেট। আচ্ছা, উদাহরণ। এখন 3টা সেটের শক্তি উপসেট, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এ সেটে কি আছে? কোনো উপাদানই নাই, ফাঁকা সেট। বিতে আছে একটা, সিতে আছে 2টা। এ সেটের উপাদান সংখ্যা 0, এর সেটের শক্তি উপাদান সংখ্যা হবে 1 সমান সমান 2 স্কোয়ার। এইটা নর্মালি ধরা হয়, এখানে এখানে লেখা দেখাই। কোন সেটের উপাদান সংখ্যা n হলে, এখানে আমি কত ধরছিলাম? 3। n হলে ওই সেটের মোট উপাদান সংখ্যা কয়টা হবে? 2n স্কোয়ার। ধরছিলাম, সংখ্যা নিয়েছিলাম কয়টা? 1 2 3, এর উপাদান সংখ্যা হবে 2। n এর জায়গায় আমি কত মান ধরবো? এখানে মান নিছি কয়টা? উপাদান নিছি কয়টা? 1 2 3, 2 3 সমান সমান 8। এখানে 8টা উপাদান পাওয়া যাবে। এখানে উপাদান তাহলে কয়টা পাওয়া যাবে? যেহেতু আছে এখানে n এর মান কত? 1। 1 কি উপাদান সংখ্যা? 1।
এই এখানে কী হবে, 2, যেহেতু শূন্য যেহেতু আছে, উপাদান সংখ্যা শূন্য, উপাদান সংখ্যা হবে 1। খেয়াল করবা, উপাদান সংখ্যা শূন্য, কিন্তু সেটের উপাদান সংখ্যা আর সেটের উপাদান সংখ্যা শূন্য। শক্তি সেটের উপাদান সংখ্যা হবে একটা, কিন্তু সেটের উপাদান সংখ্যা আর একটা শক্তি সেটের উপাদান সংখ্যা 1 সমান সমান, এটা আমরা এইভাবে কী লিখে যে 2 দিয়ে মানের কত ধরছি আমরা, শূন্য ছিল, শূন্য বসাবা। এইখানে সেটের উপাদান সংখ্যা কত, একটা সেট আছে মাত্র, একটা 1। এই 2 এর উপর 1 দিয়ে গুণ করবা, এই যে 2 1 দিয়ে গুণ করলে 2ই আসবে। আচ্ছা, করে লিখছে। এবং পি এর উপাদান সংখ্যা কয়টা, 2টা, এই যে 2 এর উপর স্কোয়ার বসাইছে, 4 হয়েছে। সেটের উপাদান সংখ্যা 2, এই শক্তি সেটের উপাদান সংখ্যা 4, এইভাবে লেখা যায়। সুতরাং এটা প্রমাণ করার ক্ষেত্রে দেখাই দিছে, প্রমাণ কীভাবে কইরা এটা লাস্টে এটা বের করছে। এটা সত্য সিদ্ধ যে উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে যে এত হলে পিজি এর পাওয়ার সেট অফ জি এর মান নির্ণয় করে দেখাও যে পিজি এর উপাদান সংখ্যা 2⁵, ঠিক আছে, অথবা 2³ এখন কীভাবে করতে পারো, ওই যে এখানে সুন্দর করে এগুলো সবগুলোর উপসেটগুলো বের করবা, সংখ্যা নির্ণয় করে দেখাবা যেখানে কয়েকটা উপাদান আছে, 8টা উপাদান, 1 2 3 1 2 2 3 3 1 1 2 3 ফাঁকা সেট, সব মিলায়া উপাদান সংখ্যা হবে 8টা। আচ্ছা, এটা যদি অনলাইন ক্লাস, এখন ওইভাবে অঙ্ক করতেছি না, আমরা হয়তো নেক্সট ক্লাসে যদি আমরা ট্যাব নেই তখন আমরা ওইভাবে অঙ্ক আরও দেখাই দিব। আচ্ছা, হয়তো সামনে সমাধান যেগুলো আছে এগুলো আমরা করে দেখাই দিব। ক্রোমোজোর এই জিনিসটা কি দেখো, অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় হইল। এখন মেধা অনুসারে আমরা যদি এইভাবে লিখি, আমেনা সুমনা প্রথম দ্বিতীয়, নির্দিষ্ট আকারে লেখা যায়। মেধা অনুসারে আমেনা সুমনা জোড়া আকারে লেখা যায়। এরূপ নির্দিষ্ট করে দেওয়াকে জোড়াকে একটা ক্রোমোজোর বলে, একটা ক্রোমোজোর। সুতরাং এক জোড়া ক্রোমোজোর উপাদানের মধ্যে কোনটি প্রথমে অবস্থান আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলা হয়। এটা কিন্তু একটা ক্রোমোজোর বলছে, মেইন সংখ্যা, তাহলে ক্রোমোজোর সংখ্যা কি, এক জোড় উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলা হয়। যদি কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই হয়, ক্রোমোজোর নিলে একটা এরকম, একটা হচ্ছে এক্স আর একটা নিলা ওয়াই, ঠিক আছে, তবে ক্রোমোজোরটিকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ক্রোমোজোর এক্স ওয়াই এবং এ বি সমান হবে যদি এক্স সমান সমান এ হয়, এখানে এইটা সমান সমান এইটা হবে যদি এইটা সমান সমান এ হয় এবং ওয়াই সমান সমান বি হয়, ঠিক আছে। এই যে এখানে দেখাটা দেখাইছে 2x + y 3 সমান সমান লিখছে, এখানে দুইটা রাশি আছে, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, কমার আগেরটা ধরবা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কমা যদি আরেকটা থাকতো তাইলে কিন্তু হইতো না। এখান থেকে ক্রোমোজোরভাবে নির্ণয় করতে হবে। তো এই 2x তাইলে y সমান সমান কী হবে, এই 6 সমান হবে, আর এই 3 সমান সমান x - y সমান হবে। দেওয়া আছে এইটা ক্রোমোজোরের শর্ত অনুসারে কী হবে, তাইলে শর্ত তো এখানে দেয়াই দিছে, এই শর্তটা একটু পইরা আবার একটু পড়বা তাহলেই পারবা। শর্ত অনুসারে 2x + y সমান সমান 6, ঠিক আছে, এটা আমরা একটা পাইলাম, এখানে দেখাইলাম, এখান থেকে এটা নিলাম। এবং শর্ত আরেকটা অনুসারে কি আছে, 3 সমান সমান x - y, এই যে এইভাবে লিখলে পারো, এইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা। সাজায় লিখলে সুবিধা কি, যোগ বিয়োগ করতে সুবিধা। এখন 1 আর 2 যোগ করলে, আমরা যোগ করি তাহলে এই যে y আছে, এই যে y আছে, এটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে 2x and x - x, তাহলে কত থাকবে, শুধুমাত্র যোগ করলে 2x + x মানে 3x, এটা থাকতেছে, আর 6 আর 3 যোগ করলে থাকতেছে 9, x এর মান পেয়ে গেলাম আমরা 3। এখন এই x এর মানটা আমরা 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে, যেটা তোমার ইচ্ছা মনে হয়, বসায় তুমি y এর মানটা পেয়ে যাবা। অনেকে যেটা মনে করে যে হ্যাঁ স্যার, আমি তো x এর মানটা বের করছি, এখন আমি 2 নম্বর সমীকরণে না 1 নম্বর সমীকরণে দিব। যদি আমি এখানে খাতায় দেওয়া আছে, স্যারে করে দিছে 1 নম্বর সমীকরণে দিয়েই অঙ্কটা পেয়েছে, তাহলে কি আমি 2 নম্বর দিতে পারবো না? অবশ্যই 2 নম্বর দিয়ে তুমি করতে পারবা, অঙ্কের নিয়মে কোনো ভুল হবে না, ঠিক আছে। আগে এটা 1 নম্বর ছিল, এটা একে করছে, তুমি চাইলে ইচ্ছা করে দিদি, এই যে যেমন x এর মান 3 দেওয়া আছে, এটা কোথায় বসাইছে,
1 নম্বর সমীকরণে বসায় কত পাইছে, ওয়াই এর মান কত পাইছে, 0 পাইছে। এখন এই 3 এর মানটা তুমি এখানে বসায় ধরে দেখো, x ইকুয়াল টু এখানে 3 ধরলা, এখানে কি আছে 2 নম্বর সমীকরণে, x মাইনাস ওয়াই সমান সমান 3। তো এখানে x এর মান আমরা যদি 3 ধরি তাহলে কি হইতেছে, 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। হ্যাঁ, এখন তুমি এই ওয়াইটাকে এই পাশে নিয়ে যাও, এই 3টাকে এইদিকে নিয়ে আসো। এখন 3 ছিল, আচ্ছা এইদিকে এই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস চলে আসবে। আর সমান সমানের ওই পাশে যদি আমি মাইনাস ওয়াই থাকে তাহলে ওই পাশে গেলে কি হবে, প্লাস ওয়াই হয়ে যাবে। তো এখন এই যে 3 বিয়োগ করলে কত হয়, 0, ওয়াইয়ের জায়গায় ওয়াই আছে, তো ওয়াইয়ের মান কত পাইলাম আমরা, 0ই পাইলাম। সুতরাং ওয়াই সমান সমান 0। তুমি এটা 1 নাম্বার বসাইতে পারো, ইচ্ছা করলে 2 নাম্বার বসাইতে পারো, এটা তোমার সুবিধা অনুযায়ী। এখানে আমরা 1 এর 2 x এর এবং y এর মান পেয়ে গেছি, এই যে x y সমান সমান 3 0, এটা পাওয়া গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে একটা দেওয়া আছে কার্তেশীয় গুণজ। আমরা আগে করছিলাম ক্রোমোজোর, এখন হচ্ছে কার্তেশীয় গুণজ। করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভেতরের দেওয়ালে সাদা বা নীল রং, সাদা বা কি দেওয়া, সাদা বা নীল রং। তোমরা তাহলে এইটা একটু পড়ো, ঠিক আছে, যেটা আছে আমি দেওয়া হয়েছে এটা একটু পড়ো, দেখো বুঝতেছো কিনা, না বুঝলে হ্যাঁ আমি আবার এটা পড়াটা করাই দিচ্ছি, আমাকে একটু কমেন্ট। আচ্ছা, সাদা বা নীল রঙের বাইরে দেওয়ালে দিবে, দেওয়াল দুইটা থাকে, একটা ভেতরের ওয়াল একটা বাহিরের ওয়াল। তো ভেতরে সে কী করবে, সাদা বা নীল রং দিবে। বাহিরের দেওয়ালে সে আবার চিন্তা করতেছে কি লাল হলুদ অথবা সবুজ রং দিবে, সিদ্ধান্ত নিল। এখন কীভাবে কীভাবে কম্বিনেশনগুলো হইতে পারে, সেট আকারে যদি আমি নেই, ধরলাম সাদা রঙের সেট বাইরে যেটা রংটা করবে সাদা অথবা নীল, আর সরি ভেতরে যেটা রংটা করবে সাদা এবং নীল, আর বাইরের দেওয়ালে যে রংটা করবে সেটা হচ্ছে বি সেট ধরলাম লাল হলুদ সবুজ। তো এখন এটা আমি যদি দেখি, এটা যদি আমরা এই যে কার্তেশীয় গুণজ আকারে করি, তাহলে এই সাদাটা, এই যে সাদাটা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এই সাদাটা তোমার এই লাল দিয়ে একবার গুণ যাবে, এই হলুদ দিয়ে একবার কম্বিনেশন হইতে পারে, এই সাদাটা আবার সবুজের সাথে কম্বিনেশন হইতে পারে, ঠিক কিনা। আবার এই যে নীল রঙটা আছে এইটা কম্বিনেশন কীভাবে হইতে পারে, আমরা একটা অন্য কালার নিই, সবুজ কালার নিলাম, নীলের বেলা নিলাম সবুজ। আচ্ছা, এই নীলটা আবার নীল লাল হইতে পারে, ভেতরে নীল রং বাইরে লাল রং, নীলটা আবার ভেতরে নীল রং বাইরে হলুদ রং, এবং নীলটা আবার কি নিলাম, ভেতরে হলুদ নীল রং বাইরে সবুজ রং, কম্বিনেশন অনেকগুলা হইতে পারে। দেখছো তুমি, এইটাই ক্রোমোজোমের আকারে বের করা যায়। এই যে এখানে দেওয়া আছে সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ, আবার নীল লাল নীল হলুদ নীল সবুজ ক্রোমোজোম আকারে দিতে পারেন। আচ্ছা, আমরা একটা মুছে দিই, ঠিক আছে। আচ্ছা, এ ইন্টু বি সাদা ইন্টু লাল সাদা ইন্টু হলুদ, যেটা আমি লিখলাম, উপরোক্ত ক্রোমোজোমের সেটকে এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট, ঠিক আছে। এই যে আমরা গুণটা করলাম এবং এর ক্ষেত্রে একটা পার্থক্য আছে, সেটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা কী করি, সেকেন্ড ব্র্যাকেট দেখছো ইউজ করছি, ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা যে আছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আমরা, ঠিক আছে। যে আগে যেটা ছিল তোমার একটা কী বলে শক্তি পাওয়ার সেটের ক্ষেত্রে যেটা ছিল, কিন্তু এখানে ক্রোমোজোমের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে করবা তুমি এটা তোমার একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে উপাদানগুলো লিখবা, পরে আবার সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। এটা একটু খেয়াল করবা, এখানে কিন্তু দুইটাই সেকেন্ড ব্র্যাকেট এই শক্তি সেটের ক্ষেত্রে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে সেটের ক্ষেত্রে, এটা একটু খেয়াল করবা। আর কার্তেশীয় গুণজের ক্ষেত্রে যেটা আছে এটা প্যাচ লাগায় ফেলে পোলাপাইনে, পরীক্ষা হলে পরে মনে থাকে না, দুইটাই সেকেন্ড ব্র্যাকেট অথবা দুইটাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আসছে, অথবা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উল্টাপাল্টা করে আসছে, শক্তি সেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট এখানে আবার দিচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরকম করবা না। এটা শুধুমাত্র কার্তেশীয় যে গুণজটা হবে সেখানে ফার্স্ট ব্র্যাকেটটা আসবে। এই যে এখানে সুন্দর করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো নিচ্ছে, সাদা লাল একটা সেট একটা উপাদান গেল, আবার কি দিতে পারে সাদা নীল, ওই যে যেটা যেভাবে বুঝাইছিলাম এইভাবে, ঠিক আছে। যেভাবে কম্বিনেশনগুলো হইতে পারে এইভাবে দিবা। আচ্ছা, সেট পদ্ধতিতে এ বি, আচ্ছা এইভাবে লেখা হয়, ধরলাম আমি এই যে এ ইন্টু বি, এ হচ্ছে এক্স এবং বি হইতেছে ওয়াই, এক্স আবার কিসের অন্তর্গত,
এই যে এ এর অন্তর্গত, বি ওয়াই হচ্ছে বি এর অন্তর্গত। এভাবে এ ইন্টু বি যেটা আছে এ ক্রস বি, এ ক্রস বি, আবার অনেকে ইন্টু ধরে, এই কারণে ইন্টু বললাম, ইন্টু না, এটা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি। এই যে এখানে দেওয়া আছে, এখন অঙ্কটা কীভাবে থাকতে পারে? ডাইরেক্ট হয়তো থাকতে পারে যে আমাদের এই যেমন পি এর মান একটা দেওয়া আছে, এইটা একটা দেওয়া আছে, ডাইরেক্ট প্রশ্ন করতে পারে পি ক্রস কিউ সমান সমান কত, এটা করতে পারে। এখানে দিছে হ্যাঁ, কিন্তু আবার এই পি আরেকটা উপাদান কি আছে এখানে দিছে আর সমান সমান এই যে পি ইন্টারসেকশন কিউ। এইটার মানে কোন থেকে ছিল, মানে কমন উপাদান নিতে হবে। পি আর কিউ এর কমন উপাদান দিয়ে কী প্রকাশ করছে, আর প্রকাশ করছে। এই যে এখানে দেখো ভালো করে, এবং এখান থেকে কী বের করতে হবে, আমার পি কিউ চাই নাই, চাইছে কি পি আর, আরটা আর কিউ চাইছে। তো ফার্স্টে আমাকে এই যে এটা যেটা আছে এটার কিন্তু উপাদান দেওয়া নাই, এটাকে আমার বের করতে হবে। দেওয়া আছে আমার পি সমান সমান এটা লিখলা, এবং কিউ সমান সমান 3 4 উপাদান দেওয়া আছে, এখান থেকে পাইলা। বের করতে হবে আমার পি ইন্টারসেকশন কিউ, আর সমান সমান পি ইন্টারসেকশন কিউ দিয়া সমান সমান, এখন পি এর মানটা লিখলা, এখানে ইন্টারসেকশনের চিহ্নটা এখানে দিলা, কিউ এর জায়গায় এই যে কিউ এর মানটা এখানে লিখলা। এখানে কমন উপাদান কোনটা, এটা কিন্তু কমন উপাদান, আর এখানে হচ্ছে সবগুলা সার্বিক, সবগুলো উপাদান নিয়ে যেগুলো যোগ করে যেটা হবে ইউনিয়ন, এটা ইন্টারসেকশন, মানে কমন যেটা নিবা। এই যে দেখাই দিই তারপরেও, এই যে এখানে করছিলা তোমরা, এই যে ইন্টারসেকশন পি দিয়ে এই যে এটা করছিলা যে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কমন উপাদান কি পাইলাম, 1 2, না এখানে 1 2 নাই, শুধুমাত্র 3টা আছে। এই 3 কোনো কমন উপাদান, সেকেন্ড ব্রেকেট দিয়ে কমন উপাদানটা লেখলা। এই পর্যন্ত যদি বুঝো তাহলে ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে কি পি ক্রস আর, এই পি ক্রস আর লিখলা। আমরা এখন পি এর মানটা জানি, এখানে দেওয়াই আছে, এটা লিখলা। এই আর এর মানটা তুমি এখান থেকে বের করছো, এই যে 3 এখান থেকে পাইলা, ক্রস চিহ্নটা রাখলা, এখানে 3 এর মানটা লিখলা, 3টা লিখলা, আর এর মানটা লিখলা। এখন গুণ করবা এটার সাথে, ফার্স্টে এটা গুণ হবে, গুণ করে লিখলা, এই দেখছো ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেটটা দিবা উপাদানটা দেওয়ার জন্য, যেটা আছে এটা দেওয়া কী করবা, টান দিবা একটা ফার্স্ট ব্র্যাকেটের দিয়া 1 3, এরপর আবার কী হবে 2 3, এরপরে আবার 3 3, এই যে হয়ে গেছে। সুতরাং এই সিমিলার ওয়েতে আবার এই যে এটা আছে কিউ আর, এখানে আর ছিল কত 3 লেখছে, কিউ আর উপাদান কয়টা 3 এবং 4 লেখলা। এই যে এখান থেকে এখন গুণ করবা আবার 3 3, এই যে লেখছে। সেকেন্ড ব্র্যাকেট দিলা, ফার্স্ট ব্র্যাকেট টাইনা 3 3 4। আশা করি এইটুক বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করবা, ভাগ করছে সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা, যেইটা ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, ভাগ করলে প্রতিবার কী থাকে 23 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করতে বলছে। ভাগ করলে শুধু জনের ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাহলে সমাধানটা কী হবে? এখন এই দেখো, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সে সংখ্যা হবে 23 থেকে বড়। এটা কীভাবে আমি দেখাই একটা, ধরো হচ্ছে আমি এখানে লিখলাম 24, ভাগ করলাম আমি 5 দিয়া, কয়বার ভাগ যায় 4বার ভাগ যায়, 20 হয়, অবশিষ্টতে কি থাকে 4। হ্যাঁ, এটা যদি 6 হইতো তাহলে কি 5বার ভাগ যাইতো না, তাহলে কি অবশিষ্ট 4 থাকতো না 1 থাকতো, অবশিষ্ট থাকতো কি থাকতো 1 থাকতো। এই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যা থেকে কী হবে ছোট হবে, অথবা এই সংখ্যাটা এই যে যেটা অবশিষ্ট থাকবে এটার থেকে বড় হবে। যে সংখ্যাটা আমি ভাগ করতেছি এটা যদি এইটার থেকে, মানে এটা যে আমি পাচ্ছি এই সংখ্যাটা যদি এইটার থেকে বড় হয় তাহলে কি হবে, এটা দিয়ে এটা ভাগ যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা যদি 6 হইতো, এমনি 6 থাকতো অবশিষ্ট থাকতো, তাহলে কী করতা 5 তো আরেকবার ভাগ দিত, ভাগ দিত না, বুঝো নাই? এমনি যদি 6 হইতো তাহলে কী লিখতা 5 বারে যায়। আচ্ছা আমি দেখাই, 5 এখানে লিখলা 26 ধরলাম, তাহলে কয়বার যাইতো 5বার যাইতো না। এই সংখ্যাটা সবসময় যে অবশিষ্ট যেটা থাকবে এটা সবসময় এখান থেকে
ছোট হবে। আর এই সংখ্যাটা এটা যদি এটার থেকে ছোট হয়, এই ছোট, তাহলে এইটা, সরি চিহ্নটা ভুল দিছি, এই সংখ্যাটা কি হবে, এটা থেকে ছোট হবে না? এই সংখ্যাটা কি ছোট না? 5 থেকে ছোট, তাহলে এটা অবশ্যই বড়। তাহলে 5 সংখ্যাটা সবসময় কি হবে, যেটা অবশিষ্ট থাকবে এর থেকে বড় হবে। এই লাইনটা হচ্ছে এইখানে। এখন আমরা দুইটা সংখ্যা থেকে বাদ দিলাম, যেহেতু সব দুইটার ক্ষেত্রে 23 শুধুমাত্র অবশিষ্ট থাকে, তাহলে বিয়োগ করে যদি আমি এটা বিয়োগ করে দিই, তাহলে তো অবশ্যই সমস্ত সংখ্যাটাই এটা দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 23 বিয়োগ করলাম, এখানে 23 বিয়োগ করলাম, এদের সাধারণ গুণনীয়ক হবে। মানে এমন একটা সংখ্যা হবে যে এটা এই সংখ্যাতে আমি ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতেছে না, আবার কি এই দুইটা দিয়েই ভাগ যাইতেছে, সাধারণ গুণনীয়ক। মনে করি 23 অপেক্ষা বড় 24-এর গুণনীয়ক সেট সমূহ। 24-এর গুণনীয়ক সেট সমূহ সেট হচ্ছে এ। এখন আমরা সেট এ কি হইতে কি এটা কি হইতে পারে, এখানে থেকে শুধু আগে ফার্স্টে গুণনীয়কগুলো বের করে নিবা। এই যে 228 ইন্টু সমান সমান 1 দিয়ে গুণ করলে হয়, 2 দিয়ে গুণ করলে হয়, 3 দিয়ে গুণ করলে হয়, 4 দিয়ে গুণ করলে হয়, হ্যাঁ 6 দিয়ে গুণ করলে হয়, 8 দিয়ে গুণ করলে হয়, 9 দিয়ে গুণ করলে হয়, 12 দিয়ে গুণ করলে হয়, 16 দিয়ে গুণ করলে হয়, আবার উল্টা হবে যাবা 18, 24, 32, 36, 48, 72, 96, 144, 288। এই যে এইভাবে সিকোয়েন্সে এভাবে লেখছে। আমরা স্যার এগুলো বাকি নিচেগুলো গেল কই? এই যে কি বলছিলাম, যেহেতু 23 থেকে বড় হবে, তাহলে 23-এর নিচেগুলো আমাকে দরকার আছে 1, 2, 3 দরকার নাই। 23 থেকে বড় কোনগুলো আছে? 24 থেকে শুরু। এখানে 24 কই আছে? এই যেখান থেকে শুরু 24। 18 দরকার নাই, পরে গেছে 32, 36, 48, 72, 96, 144, 288, 288 শেষ। একটু আস্তে আস্তে হয়, যদি না বুঝো তাহলে একটু এই অংশটা আবার একটু পিছন দিকে রিওয়াইন্ড করবা, মানে ব্যাক করবা, শুনে আবার দেখবা যে আমি কি বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে 23 অপেক্ষা বড়, তাহলে এইটার সেটাও আমি নিলাম। এখন এই গুণনীয়ক নিলে লাভ কি হচ্ছে, মানে এটা গুণনীয়কগুলা কি, এটা এই যে গুণনীয়ক যেগুলো নিলাম এইগুলা কি, এই যে 288 ভাগ যায়। আবার এই যে 396, এটার যে গুণনীয়কগুলো পাবো, এই যে যেমন পাওয়া গেছে একই নিয়মে 23 অপেক্ষা বড় এবং 396-এর গুণনীয়ক সেট সমূহ। এই যে 1 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে 5, যেগুলো যেগুলো 500, শেষ পর্যন্ত গিয়ে এই যে 18, 22 হয়েছে। আর যদি তোমার 22 থেকে 23 থেকে বড় সংখ্যা লাগবে, সুতরাং 33 নিতে শুরু করতে, 33, 36, 44, 66, 99, 132, 198, 396 পাইলাম। এইগুলো সুন্দর করে এখানে লিখলাম। এখন এটা নিলে সুবিধা কি, এই সংখ্যাগুলো কি আবার এই সংখ্যা দিয়ে ভাগ যায়। এখন এমন একটা সংখ্যা নিতে হবে যে আমার এটা দিয়েও ভাগ যাচ্ছে, এটা দিয়ে ভাগ যাচ্ছে। যদি সিমিলার একটা সংখ্যা পাই, তার মানে কি ওই সংখ্যা দিয়া 288 ভাগ যাচ্ছে, 296 ভাগ যাচ্ছে, আবার আমি তো আগে এই সংখ্যাটা 23 থেকে বিয়োগ করে দিছি, সুতরাং ওইটা যোগ করে দিলে আমার কাজ হয়ে আমি পাই যাচ্ছি মোটামুটি সংখ্যা যদি নিয়েই নিছি, ইতিমধ্যে বিয়োগ করেই ফেলছি, এটা আর অবশ্য থাকবে না। এই কারণে কিন্তু আমি 211 থেকে বিয়োগ করে 288 পাইছি। 311 ধরতাম তাহলে একটা ঝামেলা হইতো, এগুলো আগে 23 যদি অপুষ্ট থাকে এটা আগে বাদ দিয়ে দিছি, নিঃশেষ বিভাজ্য হবে। এখান থেকে আমরা এখন কমন দেবো, কোন সংখ্যাটা কমন আছে। 33 কি আছে? নাই। 36 কি আছে? এই দেখো 36, 36। এই যে আর কোনো সংখ্যা এখানে এটার মধ্যে কমন নাই, ফলে যেটা হবে এই যে এখানে লেখছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, এই যদি আমি 36 দিয়ে ভাগ করি, তাইলে এইটা এবং এইটা ভাগ করলে লাস্টে দেখা গেছে 23 ভাগ শেষ থাকবে, এবং এটা দুইটা সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে অবশিষ্ট সংখ্যা ইন্টারসেকশন চিহ্ন দিয়ে, এই যে এখানে সেট এ লেখছে, এখানে সেট বি লেখছে, একটা কমন সংখ্যা যেহেতু লাগবে, কারণ ভাগ করতে হইলে এটাও ভাগ হইতেছে এটাও ভাগ হইতেছে, কমন সংখ্যাটা নিতে হবে। কমন সংখ্যা নিলাম আমরা 36, এই যে পাওয়া গেছে 36, পাইলাম 36, উত্তর এইটাই। আচ্ছা, এরপরে হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায়, এটা হচ্ছে ভ্যানচিত্র। হ্যাঁ, আমরা এখন এটা দেখব। এরপরে মোটামুটি আজকের মতো এখানে অঙ্ক আমাদের শেষ, আজকে এই চ্যাপ্টারে অঙ্ক শেষ। 3 নাম্বার, যদি কালকে পসিবল হয় তাহলে হয়তো আমাদের যে ক্লাস আছে ওইখানে আমরা হয়তো তোমাদের অনুশীলনী শুরু করে দিব, আর যদি অনলাইনে করাইতে পারি তো ভালো, দেখাই দিলাম, আর না হইলে এটা এইভাবে আর কি। আচ্ছা দেখি, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 44 জন বাংলায় পাশ করছে। 44 জন দেওয়া এখানে না, 88 জন, 88 জন, 80 জন গণিতে, এবং কারণ এটা ইংলিশে লেখা, এটা একটু খেয়াল করবা যে এখানে মানটা কীভাবে দিচ্ছে, ইংলিশে না বাংলায়, এই ভুলটা করো না কিন্তু।
এই 44 মনে করে, 44 মনে করে, এই কারণে বললাম এটা হবে কত, 88। এখানে 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করছে। একজন বাংলায় পাশ করছে 88 জন শুধু, এখানে পাশ করছে কি 80 জন, আর উভয় বিষয়ে পাশ করছে 70 জন। ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ফার্স্টে চিত্র সুন্দর করে আঁকবা, এখানে দিয়া, এই এখানে দিয়া, ফার্স্টে এখানে কি ধরো আমি দেখাচ্ছি, এটা দেখাই দিচ্ছি। ভেন চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো, কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তা নির্ণয় করো। আচ্ছা, ভেন চিত্র আকারের চিত্রটি, এই যে ক্ষেত্র যেটা আছে এটা কত হইতেছে, ক্ষেত্রটি আয়তক্ষেত্রটা ক্ষেত্রটা হচ্ছে 100 জন। এই টোটাল আয়তক্ষেত্রের মধ্যে আছে কত, এই যে ধরলাম 100 জন শিক্ষার্থী। ইউ সেট, সেট দিয়ে আমরা পুরো সার্বিক সেট, পুরোটা ইউ সেট প্রকাশ করলাম। বাংলায়, বাংলায় গণিতে পাশ সেট হচ্ছে ধরলাম আমরা, এটা ধরলাম বি, এটা ধরলাম এম, ঠিক আছে। এই যে এইটা ওটাই বাংলায় পাশ করছে, ধরো এই গুলটা হচ্ছে পুরোটা কি, এটা ধরলাম বি। বাংলায় কজন পাশ করছে বলছিলাম আমরা, এই যে 88 জন, 88 জন। এবং গণিতে পাশ করছে কতজন, এই যে 80 জন, 80 জন। আমি এখন দেখাই, চিত্র দিয়ে আঁকায় বুঝাই দিলে আর একটু ভালো করে ক্লিয়ার বুঝবা। আচ্ছা, বাংলাটা ধরলাম আমরা হলুদ, এই যে এইটা হলুদ পুরাটা, এই বৃত্তটা হচ্ছে বাংলা প্রকাশ করতেছে, 88 জন পাশ করছে, একটা বৃত্ত দিলা। আচ্ছা, এখন আমি আরেকটা গণিতের নেই, এই যেটা হচ্ছে গণিতের, আচ্ছা অন্য কালার নেই। এই গণিতে পাশ করছে কয়জন, 80 জন। এই ধরো এই বৃত্তটা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ক্রস মাঝখানে একটা দুইটা কমন পাওয়া গেছে না, এই যে এখানে দুইটা, এই বিয়ের অংশ পাওয়া গেছে, আবার কি পাইছে, এই যে গণিতের অংশ পাইছে, বাংলার অংশ পাইছে, গণিতের অংশ পাইছে। এটা কি, এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। এই যে এইটা উভয় বিষয়ে পাশ করছে, এই যে এইটুক যেটা আছে, এইটা উভয় বিষয়ে পাশ করছে কতজন, 70 জন উভয় বিষয়ে পাশ করছে। এইটুকু হচ্ছে 70 জন উভয় বিষয়ে পাশ করছে, ঠিক আছে। এখন প্রশ্ন চাইছে হয়েছে উভয় বিষয়ে পাশ করছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, শুধু বাংলায় ফেল না, গণিতে ফেল না, উভয় বিষয়ে ফেল করছে কতজন, এটা জানতে যাচ্ছে। এখন গণিতে পাশ করছে, এই সেট দিয়ে প্রকাশ করছে, এটা হচ্ছে বি সেট। বাংলা এটা গণিতের হচ্ছে এম দিয়ে প্রকাশ করছে। ভ্যান চিত্রটি 4টি নিশ্চিত সেট বিভক্ত হয়েছে, নিশ্চিত সেটে, ঠিক আছে। যেমন পি, কিউ, আর, এফ। এই যে এফ, এফটা কি, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে পাশ করার পাশ শিক্ষার্থীর সেট হচ্ছে কিউ, উভয় বিষয়ে পাশ। এটা কেমন হচ্ছে, আমরা কমন পাইছি না এটা, এই যে কমন গ্রাউন্ড, এটা ইন্টারসেকশন, এই কারণে, ঠিক আছে, কমন গ্রাউন্ড। বাংলায় পাশ করছে, গণিতেও পাশ করছে, উভয় বিষয়ে। এটা নিলে আমরা পাচ্ছি, এই দেখো বি এন এম, যার সদস্য সংখ্যা কত, 70, কমন সংখ্যা। শুধু বাংলায় পাশ করছে সেট হচ্ছে গিয়া, শিক্ষার্থী সেট হচ্ছে যার সদস্য সংখ্যা কত, শুধু বাংলায় পাশ করছে। এখন শুধুমাত্র শুধুমাত্র এখানে বাংলায় পাশ করছে, ঠিক আছে, কিন্তু শুধু বাংলায় পাশ করছে, উভয় বিষয়েও না, খেয়াল করবা, ওই বিষয়ে না, শুধু বাংলায় পাশ করছে, গণিতে পাশ করে নাই, ঠিক আছে, শুধু বাংলায় পাশ করছে, এটা তাহলে আমাকে অবশ্যই বাদ দিতে হবে। এখানে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী পাশ করছে, এখন শুধুমাত্র বাংলায় কারা কারা পাশ করছো, শুধু বাংলায়, তখন 88 থেকে আমাকে বিয়োগ করতে হবে 70। শুধু বাংলায় শুধুমাত্র 18 জন পাশ করছে, মানে 70টা কেন বিয়োগ করলেন কেন 70টা, কারণ এটা এই 70 জন যারা আছে এরা কি করছে, বাংলায় পাশ করছে আবার গণিতেও পাশ করছে, শুধু বাংলায় পাশ করে নাই, এরা গণিতে পাশ আছে, এই কারণে বিয়োগ করে শুধু বাংলাটা বাইর করছি আমরা। এরকম শুধু গণিতে পাশ করছে কয়জন আমরা এটাও দেখব। শুধু গণিতে পাশ করছে, এই 80 থেকে বিয়োগ করবাম, সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে কেন, এরপর গণিতে পাশ করছিল কয়জন, 80 জন। এর মধ্যে ওই বিষয়ে পাশ করছে কয়জন, 70 জন। শুধু গণিতে পাশ করছে 10 জন, এই যে এইটা, শুধু গণিতে পাশ করছে 10 জন। টোটাল গণিতে পাশ করছে 80 জন, গণিতে শুধু গণিতে পাশ করছে 80 জন, উভয় বিষয়ে পাশ করছে মানে বাংলাও পাশ করছে, গণিতে পাশ করছে 70 জন, শুধুমাত্র গণিতে পাশ করছে কিন্তু বাংলায় পাশ করে না, এরকম হচ্ছে কয় সংখ্যা কয়জন, 10 জন। এগুলো সবগুলো নিয়ে সার্বিক সেট করি, এই যে পি কিউ আর, বি এম যে এম, এটা ছিল বি, কোথায় পাইছিলাম আমরা, এই যে এটা ধরছিলাম আমরা কোথায়, বি এম, তুমি যেটা পাইছো এই যে বি আর এম, এটা আছে সমান সমান বি এম, এই তো এটা হচ্ছে তোমার নিয়ে হচ্ছে যে কোনো একটা বিষয়ে, এখানে কি ভুল করলো নাকি, পি কিউ আর, এটা ঠিক আছে, এটা যদি তুমি নাও যে কিউ সেট যেটা আছে এইটা এবং পি আর, এটা নিলেই ঠিক আছে একদম। যেখানে একটা বিষয়ে উভয় বিষয়ে শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হচ্ছে
যেখানে যে কোনো একটা বিষয়ে এবং উভয় বিষয় শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা হচ্ছে কত, এই বিটা কি ছিল আমাদের, খেয়াল করো, গণিতে পাস, এম দিয়ে কি ছিল, ম্যাথে পাস, ম্যাথমেটিক্স, বিতে বাংলা, ম্যাথমেটিক্স। ঠিক আছে, দুজনে মিলায় যোগ করা যেটা আছে, যেটা সব মিলায় এখন আমরা ধরি এখানে যে পি কিউ আর, এটা দিলে ঠিক আছে, যে কোনো একটা বিষয়ে পাস করছে এবং যে কোনো একটা বিষয়ে 2 সাবজেক্টে যে কোনো এক বিষয়ে এবং উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট হচ্ছে সদস্য সংখ্যা কত হবে তাইলে, এই যে আমার এক বিষয়ে পাস করছে 18, 2 বিষয়ে আবার বাংলা এক বিষয়ে, এই গণিতে এক বিষয়ে পাস করছে 10 এবং 70 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করছে, টোটাল হচ্ছে 98 জন। সুতরাং আমার মোট কটা ছিল, ছাত্র কজন ছিল, 100 জন। 100 জন থেকে যদি আমি 98 বিয়োগ করে দিলে কজন হচ্ছে, 2 জন। এই 2 জন শুধুমাত্র উভয় বিষয়ে ফেল করছে, সে বাংলায় পাস করে নাই, গণিত পাস করে নাই, 2 জন। সুতরাং উভয় বিষয়ে অ্যাপ সেটটা ধরছিলাম আমরা এখানে, তাদেরকে অ্যাপ সেট দ্বারা চিহ্নিত করা হইল যারা উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সেট।